আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যে আপনাকে ভুল বোঝে, আপনার সাথে দুর্ব্যবহার করে, তাকে সবচেয়ে ভালো যে জবাবটা আপনি দিতে পারবেন তা হলো আপনার নীরবতা। যাকে আপনি হাজার চেষ্টা করেও বোঝাতে পারবেন না, সে আসলে বুঝতেই চায় না। আর যে বুঝতেই চায় না, তাকে আপনি হাজারো চেষ্টা করেও বোঝাতে পারবেন না। ওই যে কথাতেই আছে, যে ঘুমিয়ে থাকে তাকে কিন্তু জাগানো যায়। আর যে ঘুমানোর অভিনয় করে তাকে কিন্তু আপনি হাজারো চেষ্টা করেও জাগাতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি একদম সকালে নাস্তা থেকে শুরু করেছি। এখানে হচ্ছে স্যুপ রান্না করছি, 2 ছেলে স্যুপ খাবে, সেই সাথে ছেলের বাবাও খাবে। তো আমি দেখা যায় রেডিমেড স্যুপটা খেতে পারি না। যদি আমি বাসায় নিজের হাতে বানাতাম তাহলে সেটা একটু হলেও খেতে পারতাম, কিন্তু রেডিমেড যে কর্ন স্যুপ, থাই স্যুপ, ওটা আমি খেতে পারি না। রেস্টুরেন্টে যে স্যুপটা বানানো হয় ওটা মোটামুটি খাওয়া যায়, কিন্তু এই প্যাকেটের স্যুপটা আমি কোনোভাবেই কেন জানি খেতে পারি না। একটা অন্য রকমের একটা স্মেল পাই। আসলে এক একজনের চয়েস এক এক রকম। তো যাই হোক, এখানে একটু স্যুপটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, একটু ঘন হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। নয়তো অনেকটা পাতলা হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো এখানে আমি স্যুপের ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করা যেত বা চিকেন অ্যাড করা যেত। যেহেতু সকালবেলা নাস্তাটা বানাচ্ছি স্যুপটা, এই কারণে বেশি তাড়াহুড়ো করে আর কি কিছু অন্য সব কিছু অ্যারেঞ্জ করতে যাইনি। অল্পের ভিতরে যেটা পেরেছি সেটাই দিয়ে দিচ্ছি। আসলে আমরা সকালে কিন্তু কেউই ভারী নাস্তা খাই না, তবে বাচ্চারা থাকলে তাদের জন্য কিন্তু নাস্তা অ্যারেঞ্জ করতেই হয়। দেখা যায় বাচ্চারা কিন্তু সকালবেলাটা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না, তারপরও ওদের কিন্তু দেখা যায় এভাবে না ওভাবে কোনো না কোনোভাবে ওদের খাওয়াতেই হয়। আসলে একটা বাচ্চার পিছনে একজন মায়ের যে কতটা যুদ্ধ, কতটা মেহনত যায়, সেটা একটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একদম সকালবেলা থেকেই গ্যাস নেই, খুব কষ্ট করে রান্নাটা করছিলাম। ভাবছি যে এইটুকু রান্নার জন্য আবার কারেন্টের চুলাটা অন করতে যাব। দেখা যায় ইন্ডাকশনের চুলাটায় সবসময় রান্না করি না, মাঝে মাঝে ওটা রান্না করি যখন দেখি যে চুলায় রান্না করতে পারছি না একদমই। তাছাড়া ওটা প্যাকেটিং করে রেখে দিই। তো এইটুকু রান্নার জন্য আবার দেখা যায় সেই প্যাকেট খুলে আবার সেই লাইন গার্ড সব কিছু লাগিয়ে রান্না করাটা একটা হিজিবিজি ব্যাপার। তো এই জন্য কষ্ট করে একটু একটু করে কিন্তু চুলাতেই স্যুপটা রান্না হয়ে গেছে। তো এখানে আমার স্যুপ রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে ওদেরকে দিয়ে দিব। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে ওদের 2 ভাইকে একটু ভাত খাইয়ে তারপরে ওরা এখন ওদের মতো আছে। আমি সব সময় চেষ্টা করি ওদের 2 ভাইকে সকালবেলা একটু ভারী খাবার দেওয়ার, কারণ রাত্রিবেলা দেখা যায় অল্প খাবার খায়। এমনিতেও আমরা দেখা যায় রাত্রিবেলা কিন্তু কেউই ভারী খাবার খেতে পারি না। ভারী খাবারের মধ্যে শুধু দুপুরবেলাই খাওয়া হয়। তো রাত্রিবেলা বাচ্চারা বিশেষ করে খেতেই চায় না, দেখা যায় তাড়াতাড়ি যে যার মতো ঘুমিয়ে পড়তে চায়। তো এই জন্য আমি সকালবেলা ওদেরকে হয় খিচুড়ি নয় একটু ভারী খাবার, ভাত টাত এগুলো কিছু দিতে চাই। তো যাই হোক, এখানে হচ্ছে গতকালকে ডাল নিয়ে আসছিল, তো ডালগুলো বয়মে রাখা হয়নি, রেখে নিচ্ছি। তো আজকে শেয়ার করব হচ্ছে শীতের দিনে কিভাবে আমি অল্পের ভিতরে ধাপে ধাপে কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেগুলোই। তো এখানে হচ্ছে থালাবাটিগুলো এখন পরিষ্কার করে নিব। ওরা 2 ভাই যেহেতু আজকে শনিবার, তো আমার বড় ছেলেটাও স্কুলে যায়নি, কারণ শুক্র শনি সাপ্তাহিক বন্ধ থাকে। আর ওরা 2 ভাই যখন বাসায় থাকে তখন দেখা যায় ছোট ছেলেটা ডিস্টার্ব করে না তেমন একটা, বড় ভাইকে পাবার পরে তেমন একটা জ্বালাতন করে না। এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে, যদিও এখনও গরম পড়ে, তারপরও কিন্তু শীতের আভাসটা সকালবেলা উঠলেই কিন্তু পাওয়া যায়। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনি বারান্দায় দাঁড়ালেই কিন্তু শীতের আভাসটা বাতাসের মধ্যে আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন।
তো সকালবেলা উঠে ধীরে ধীরে কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যদি কৌশল অনুযায়ী করতে পারেন তাহলে কিন্তু ছোট দিন হলেও কাজগুলো কিন্তু অল্পের মধ্যে করা যায়। তো যেহেতু দিন ছোট, তো সেই অনুযায়ী আমরা কাজগুলো যদি একটু নিয়ম ফলো করে করে ফেলি তাহলে কিন্তু আমাদের দিনগুলোতে সেরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হয় না। তো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার যে কাজের আপা সে হচ্ছে ২ কাজ করে, ৩ কাজ করাই না, ২টা কাজই করাই। দেখা যায় আমার তেমন কোনো কাজ বাড়তি হয় না যে ৩ কাজ করাবো। তো আজকে কাপড় ধোয়াবো আর ঘর মোছা রেগুলার থাকি, তো মোটামুটি একটু থালাবাটি ছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি আসলে কখনোই নিচে বসে থাকি না, যখন যে কাজটা সামনে থাকে তখনই করার চেষ্টা করি। আর শুয়ে বসে থাকলে দেখা যায় যে গা ঝিমঝিম করে, এমনিতেও কাজ করতে ভালো লাগে না। আর যেহেতু এখন শীতের সময় চলে এসেছে, এখন কিন্তু আরও বেশি ভালো লাগে না, কোনো পানি ধরতে ইচ্ছা করবে না, এরকম কাজের ভিতরে একটা কিন্তু অনিচ্ছা অনীহা চলে আসবে। তো তারপরও দেখবেন কাজের মধ্যে থাকলে কিন্তু ভালো লাগে, আর কাজ রেখে বসে থাকলে কিন্তু বিরক্ত লাগে বা সময় যায় না, এরকম একটা। তো যেহেতু দিন ছোট, কাজগুলো তো করতেই হবে, কাজ কিন্তু কমে না, দিন ছোট হলেও কিন্তু কাজ যেমনটা তেমনই কিন্তু রয়ে যায়। দেখা যায় যে কাজ করে কিন্তু ছোট দিনের জন্য কাজ করে করে দিনে সময় পাওয়া যায় না। তো এই কারণেই হচ্ছে আপনি ধাপে ধাপে কাজগুলো যদি করে ফেলেন তাহলে কিন্তু সময়ও বাঁচে, সেই সাথে কিন্তু কাজগুলোও কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়। তো ওদিকে রান্নাঘরের কাজগুলো করে নিয়েছি, আর এখন হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, গরম পানি করে নিয়েছি, কারণ সব সময় আমি গরম পানি দিয়েই কাপড় ভিজাই, তাহলে দেখা যায় কাপড়টা একটু বেশি পরিষ্কার হয়। কাজের মেয়েটা আসতে আসতে দেখা যায় যে বেলা 11টা বেজে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র ঝাড়ি, তারপরে হচ্ছে টুকটাক করে ঘরের একটার পর একটা কাজ করে ফেলি, যাতে ও এসে মোটামুটি ঘরের বাকি কাজগুলো করে, তাহলে ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এখানে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দেখা যায় ও আস্তে আস্তে বাকি কাজ করতে করতে এদিকে কাপড়টাও ভিজানো হয়ে যাবে। আমি সবসময় কাপড়টা ওয়াশার আগে ভিজিয়ে দিই, তাহলে ময়লাটা তাড়াতাড়ি উঠে যায়। তো ওদিকে কাপড়টা ভিজিয়ে তারপর চলে আসলাম রান্নার কাজে। যেহেতু রান্না করব আরও ঘন্টাখানেক পরে, ও কাজ করে যাবার পর। তো এখন যদি ফ্রিজের ফ্রোজেন করা আইটেমগুলো নামিয়ে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে যে নর্মাল হয়ে যাবে, আর রান্না করতে একটু সুবিধা হবে আমার জন্য। আজকে কিন্তু আপনাদের একটা সুসংবাদ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে, যদিও মাঝে 6-7 মাস চ্যানেলটা বন্ধ ছিল। তো যাই হোক, সেই 6-7 মাস পরেও যে আমার জন্য এরকম একটা সুসংবাদ অপেক্ষা করছিল সেটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি, বা কখনো চিন্তাও করতে পারিনি যে আমি এভাবে ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে যাব। তো আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো আপনারা দোয়া করবেন আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই হয়তোবা আরও সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমি এক পাও সামনে এগিয়ে যেতে পারবো না। আজকে আমি যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি সবটুকু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণে। তো যাই হোক, আমার প্রথম পেমেন্টটা কিন্তু খুব সহজে আমি হাতে পাইনি, অনেকটা জার্নি বা অনেকটা কষ্ট করে, তারপরে অনেক পরিশ্রম ছিল এর ভিতরে, অনেক বাধা বিপত্তির মধ্য থেকে তারপর পেমেন্টটা হাতে পেয়েছি। তো এই বিষয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিও আপলোড দিব যে আমার পেমেন্ট পেতে কি কি সমস্যা ফেস করতে হয়েছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। তো এখানে হচ্ছে কিছু দারুচিনি, এগুলো অনেক বড় বড়, মানে আমার ছেলে নিয়ে আসছে, বাসায় ছিল না, তো রান্না করতে আসছি, পরে দেখি দারচিনি একদম ফুরিয়ে গেছে। তো ওকে বলার পরে ও দোকান থেকে নিয়ে আসছে, তো এত বড় বড় দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এত লম্বা লম্বা কেন। তো যাই হোক, এখন দারচিনিগুলোকে ভেঙে ছোট ছোট করে তারপর বয়মে ঢুকিয়ে রাখবো। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, যেসব আপু ভাইয়েরা, আমাদের এক একটা ভিডিও মেক করতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। এটা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করে তারা কখনোই উপলব্ধি করতে পারবে না, এই কষ্টটা কখনোই বুঝতে পারবে না।
তো এই কষ্ট করার পরে যখন কেউ পেমেন্ট হাতে পায় তখন তার যে কি খুশি সেটা অন্তত সেই ব্যক্তি ছাড়া কেউ এটা বুঝতে পারবে না। তো যাই হোক, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সফলতার পথ দেখান এবং সবাইকে সফল করতে সাহায্য করুক। কারণ এই পথের জার্নিটা অনেক কষ্টের। কারণ যারা ইউটিউবে কাজ করে অনেকে দূর থেকে দেখলে হয়তো বা বুঝতে পারবে না যে ভিডিও করা কি বা আর কথা বলা ভিডিওতে এগুলো তো কোনো ব্যাপারই না। কিন্তু এই ভিডিওর পিছনে কথা বলা, তারপর ভিডিও এডিটিং, ভিডিও করা, ক্যামেরা বন্দি করা সব কিছু কিন্তু অনেকটাই কষ্টের। একবার যারা করেছে তারা এগুলো বুঝতে পারে। আর দেখা যায় চ্যানেলে যারা কাজ করে তারা কিন্তু একবার যারা এখানে ঢুকে পড়ে তারা কিন্তু আর বের হতে পারে না। তো যাই হোক, আজকে রান্না করতে এসেও আবার রান্নাটা স্টপ করে দিচ্ছি, কারণ মুরগিটা কাটাকাটি হয়ে গেছে। এখন আবার তুলে রাখছি, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমার ছোট ছেলেটা যেহেতু অসুস্থ, ওর জন্য ডাক্তারের জন্য সিরিয়াল রেখেছে। তো ওই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে এখন 2টার পরে। তো 2টার পরে যেহেতু, তো নামাজের পরেই আমাদের বের হতে হয়েছে। তো আপনাদের ভাইয়া বলে যে গ্যাস যেহেতু নেই তার থেকে বের হয়ে যাই, বাইরে খেয়ে নিব। তো ঝটপট করে বাসাটাও একটু গুছিয়ে নিয়েছি, কারণ বাহির থেকে আসার পরে বাসা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু একটুও ভালো লাগে না। তো যেহেতু বাসা থেকে বের হব আর আপনাদের ভাইয়া নামাজে বের হয়ে গেছে, বলছে যে আমি এসে তারপরে তোমাদেরকে নিয়ে বের হব। তো রান্নাবান্না ওখানেই স্টপ করে সব কিছু গুছিয়ে আবার তুলে রেখেছি। আর এখানে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। বাহির থেকে আসার পরে বিছানাপত্র বা টেবিল বলেন, কিচেন বলেন এলোমেলো থাকলে তখন কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, আপনাদের কেমন হয় কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই তো বাহিরে গেলাম, তারপরে ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, মানে হোটেল টাইপের। তো ওখানে খাওয়া দাওয়া করেছি। তো আমরা ভর্তা আইটেম দিয়েই খেয়েছিলাম, ভারী কোনো খাবার বা মশলা জাতীয় তেমন কোনো খাবার রাখিনি। আর বাচ্চাদেরকে দিয়েছিলাম একটু রোস্ট, তারপরে পোলাও এগুলো। আর আমরা ভর্তা আইটেম, ডাল, এই ধরনের ভাজি টাজি এগুলো দিয়েই খেয়েছি। তো এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হয়েছিল, বাসায় আর রান্না করতে হয়নি। আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর চাইছিলাম যে ছেলেকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিন্তু ওকে অনেকগুলো টেস্ট দিয়েছে। টেস্ট কিন্তু 11টা দিয়েছে, একটা তার মধ্যে ইউরিন টেস্ট, বাকিগুলো সব ব্লাড টেস্ট। তো ওগুলো দিতে গেলে দেখা যায় ও খাওয়া দাওয়ার পরে অনেক চিল্লাপাল্লা করবে, তো দেওয়া যাবে না। ভাবছি যে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার পরে আবারও আসা যাবে। নয়তো ছোট মানুষ অনেক ঝামেলা করবে, এমনিই তো ছোট মানুষ, ও ভয় পাবে। ইঞ্জেকশন দেওয়া হয় না তেমন একটা ওর। আর ইঞ্জেকশন আমাকে দিলে সেটা দেখলেই ও ভয় পায়। সেদিন যেমন আমাকে দিয়েছে সেটা দেখেই চিল্লাপাল্লা করেছে অনেক। তো এই কারণেই আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসছিলাম, যে রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা আবার সন্ধ্যার দিকে বের হওয়া যাবে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।